বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন ডিপস্টেটের দ্বারা প্রভাবিত হয়ে দেশকে যে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাতে দেশের জনগণ এখন সরকারের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করছে তারা। এবং সেখানেই দেখা গিয়েছে যে সরকারের হাতে রাষ্ট্রের ক্ষমতা ছিল সেই ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে তাকে ছাড়তে হচ্ছে। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, সেই তো নক্ষশালী তবে কেন লুকহাশালী। এটার অর্থ হচ্ছে আপনি মপ করতে দেবেন শুধু শুধু কেন বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে গেলেন, কিংবা আপনি মপ করতে দেবেন কেন শুধু শুধু বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন। কইতাছে কদমবুসি রাষ্ট্রপতি, এইরকম হাসিনা হাজারো কদমবুসি পদবি দিছে বিভিন্ন জনকে। বাংলাদেশে কদমবুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানাই ফেলছিল হাসিনা। দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদমবুসি করি, আগেরে নুরুল হক নুরো কদমবুসি বিরোধী দলের নেই। ছাত্র জনতার একটা বিরাট বিজয়, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতের রাজনীতি অনেক কিছু ইঙ্গিত দেয়। ঘটনাটা মূলত সরকারের সাথে, সরকারও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সরকারের ভিতরে থাকা বিএনপি তারাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, কিন্তু হেরে গেছে, জিতে গেছে ছাত্র জনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, সেই তো নক্ষশালী তবে কেন লুকহাশালী। এটার অর্থ হচ্ছে আপনি মপ করতে দেবেন শুধু শুধু কেন বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে গেলেন, কিংবা আপনি মপ করতে দেবেন কেন শুধু শুধু বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন জনাব ওয়াকারুজ্জামান স্যার। 5ই আগস্ট আপনি পুরো জাতির দায়িত্ব নিলেন, জাতিকে একটা সুখী সমৃদ্ধশালী আইনের শাসনের ভিত্তিতে একটা রাষ্ট্র উপহার দেবেন। আপনি পারলেন না। এরপর আপনি বহুবার বক্তব্য দিয়েছেন, অসংখ্য ধরনের কথা বলেছেন, আপনি মবের বিরুদ্ধে বিভিন্ন বিবৃতি দিয়েছেন। বাট আদৌ 11 মাস অতিক্রম হয়ে গেল, একটা মব সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে? নিয়ন্ত্রণ করা হয়েছে? তারা কি নিয়ন্ত্রণ করতে পেরেছে? পারে নাই। উল্টো সেনাবাহিনী যখন তাদের ক্যান্টনমেন্টে নিয়মিত প্রেস ব্রিফিং করত, এই প্রেস ব্রিফিংয়ের পর নতুন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় বড় মব হতো। মানে ছোট ছোট মব হয়, নিয়মিতই হয়, কিন্তু সেনাবাহিনীর ব্রিফিংয়ের পর সেই মবের আকৃতি বৃদ্ধি পাইত, আমরা কিন্তু দেখেছি। সো এইসব অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ মিডিয়াতে মবের বিষয়গুলো অনেকটাই উঠে এসেছে, আন্তর্জাতিক মিডিয়াতে উঠে এসেছে। আপনি বা আপনারা কয়টাকে ধামাচাপা দেবেন? সুযোগ নাই, পারবেন না। গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিং ছিল, সেইখানে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুর রহমান মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার থাকবে এ ধরনের একটা বিবৃতি দিয়েছেন। অনেক কথাই বলেছেন। প্রিয় দর্শক, চলেন ভিডিওটাই দেখে নিই আমরা। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল নিরাপত্তা রক্ষা, এগুলোর দায়িত্ব সেনাবাহিনীর, এটা আমরা জানি। কিন্তু এই যে কথার বলি গত 11 মাস যাবৎ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন তো আমরা প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছি না। কই এখন পর্যন্ত বাংলাদেশে কোনো মব কেন বন্ধ করতে পারেনি সেনাবাহিনী? নাকি তারা চাচ্ছে না? কথায় কথায় বলে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তাহলে করিডোরের বিষয়ে কোনো প্রকার আপডেট কেন পাচ্ছি না? সেন্ট মার্টিনে সেখানকার নাগরিকদেরকে সরে যেতে বলা হয়েছে, সেই ব্যাপারে সেনাবাহিনী কোনো কথা বলছে না কেন? এসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর হাসায়েন না। এই যে লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম গতকাল সেনা ক্যান্টনমেন্টে যে বিবৃতি দিয়েছেন প্রেস ব্রিফিংয়ে, এই বিবৃতির যমুনা টেলিভিশনের একটা কমেন্ট বক্স আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি নট এ সিঙ্গেল পার্সন, কোনো প্রকার ভরসা নাই, আস্থা নাই, নির্ভরতা নাই। অর্থাৎ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ এখন সোনা বাহিনী বলে।
এটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। সেনাবাহিনী বলে মানে বিশ্রী ভাষায় গালবন্ধ করে। কমেন্ট বক্সটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। শফিউল আলম রাসেল, সেনাবাহিনী এখন ডলার বাহিনীতে রূপ নিয়েছে, বকিস না আর হেডা বাহিনী, পৃথিবীর ইতিহাসে নাম বাংলাদেশ যেখানে সেনাবাহিনী নামে কামে কিছু না। এমডি সেলিম, কাগজে কলমে এবং বক্তব্যের মধ্যে এই লাইন শেষ। সোহেল রানা, গালগপ্প মানুষ বুঝে। সামাদ আজাদ, আপনারা সেনাবাহিনী এখন সার্কাস জাতি দেখছে, ম্যাজিস্ট্রেটস পাওয়ার নিয়ে কে কি করছেন, দেশের নিরীহ অসহায় নারী দর্শন হয়। ইউনুসের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছে, আর আপনারা সেনাবাহিনী সার্কাসের মতো জনগণকে দেখাচ্ছেন। এই তো রাসেল রহমান, জনগণ বুঝে গেছে আপনাদের ধান্দা। মোহাম্মদ আলী চৌধুরী, সেনা দপ্তরের কাছে অনুরোধ, কমেন্ট এবং লাইকগুলো দেখে যান, আপনাদের প্রতি মানুষের মূল্যায়ন। মানাল ফাইরুজ, শুধু বক্তব্য দেওয়া থেকে বিরত থেকে সাধারণ জনগণের জন্য কিছু করে দেখান, যেন জনগণ আস্থা ফিরে পায়। ইব্রাহিম হাওলাদার, তোমার মরা মানুষের টা ফালাইবা, বাজে কথা বলেছে। ইয়াকুব তাইনি, সেনাবাহিনী আর মানুষ আইন সুজন, গরিবের এরদোয়ান, শুধু হুমকি আর দেখে নেব। 10টার উপরে কমেন্ট আমি পড়েছি, একটা কমেন্ট দেখাইতে পারবেন সেনাবাহিনীর পক্ষে পজিটিভ কোনো কমেন্ট আসে নাই? একটা কমেন্ট দেখাইতে পারবেন? কয়েক হাজার কমেন্ট হয়েছে, এর মধ্যে আমি হাতে গোনা 10টা কমেন্টও পাইনি সেনাবাহিনীর পক্ষে বলা হয়েছে। এনসিপির লোকজন সেনাবাহিনীকে দেখতে পাচ্ছে না, সাধারণ মানুষকেও সেনাবাহিনীর বিপক্ষে খেপিয়ে তোলা হচ্ছে। এটাকেই বলা হয় মেটিকুলাস প্ল্যানিং। ডক্টর ইউনূস ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীকে যে চকিদার বাহিনীতে রূপান্তর করেছে, রূপ দিয়েছে, এটা এখনো সেনাপ্রধান বুঝতে পারছে কিনা আমি জানি না। শুধু শুধু কিছু করতে পারবেন না, করতে পারছেন না, তারপরেও এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে, এ ধরনের উদ্ভট কথা বলে, এক ধরনের অপারগতা স্বীকার না করে এগুলা বললেন না। এগুলা বললে মানুষ হাসে। যখন আমাদের দেশে সর্বোচ্চ বাহিনীকে নিয়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশ, প্রতিবেশী রাষ্ট্র সমালোচনা করে, ব্যঙ্গ করে, বিদ্রুপাত্মক মন্তব্য করে এবং আপনাদের অপারগতা, আপনাদের সীমাবদ্ধতার জায়গা রয়েছে, আমরা সেটা বুঝি এবং জানি, কিন্তু মব নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা নিশ্চয় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে। সেই সক্ষমতা তারা রাখে। তো এখনও যেহেতু 11 মাস হয়ে গেল আপনারা মব নিয়ন্ত্রণ করতে পারেন না, তো আপনাদের প্রতি মানুষের ভরসার জায়গা কিভাবে থাকবে? এটাও তো প্রশ্ন রেখে যায়। সেনাবাহিনীর উপর আমাদের একটা বিশাল আস্থার জায়গা ছিল, একটা ভরসার জায়গা ছিল, একটা নির্ভরতার জায়গা ছিল, বাট সেনাবাহিনী সেটা রক্ষা করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা বলা চলে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। সেনাবাহিনীর প্রতি আস্থা, ভরসা, নির্ভরতা সবকিছু এখন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। জানি না তারা আদৌ কি চাচ্ছে, কি করতে চাচ্ছে, কি করবে। দেখা যাক, সময় সুযোগ বলে দেবে আসলে কোন দিকে যায় বাংলাদেশের ভবিষ্যৎ, কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব সত্যিকার অর্থে আমরা হারিয়ে ফেলে কিনা, সেটা পুরোপুরি নির্ভরশীল সেনাবাহিনীর উপর। ভালো থাকবেন, ধন্যবাদ। হইতেছে কদমবুসি রাষ্ট্রপতি। এইরকম হাসিনা হাজারো কদমবুসি পদবি দিছে বিভিন্ন জনকে। বাংলাদেশে কদমবুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানাই ফেলছিল হাসিনা। দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদমবুসি করি, আগে নুরুল হক নুরো কদমবুসি বিরোধী দলের নেতা। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়া সালাম দেন তাহলে জব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। শুনেছেন? তাহলে এটা আসিছে কই থেকে? ইন্ডিয়া থেকে আসছে। ওই তো দিল্লির মাল, দিল্লিতে আসছিল না? ওই দিল্লি থেকে আসিছে, আবার দিল্লিতে ফিরে গেছে। ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসছে। লেসপেন্সার ওই বটতলা রুকি ক্রিমিনাল সুপুকে ঘাট ধইরা বাইর করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি। জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে। সুপুকে যাইতেই হবে, এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই। এই বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 5ই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে। একজন জেনারেল ছিল, হাসিনার পায়ে হাত দিয়া কদমবুসি করতো, আর তারে বলা হয় কদমবুসি জেনারেল। একজন রাষ্ট্রদূত আছে, নাম আর কইলাম না, এখনো আছে, সেও কদমবুসি রাষ্ট্রদূত। সুপ্পু হইতেছে কদমবুসি রাষ্ট্রপতি। এইরকম হাসিনা হাজারো কদমবুসি পদবি দিছে বিভিন্ন জনকে। বাংলাদেশে কদমবুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানাই ফেলছিল হাসিনা। দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদমবুসি করিচ্ছে। নৈশ ভোট, দামি ভোটের পরে হাসিনার জাউরার তথাকথিত এমপি গুলা কদমবুসি করতো। আঙ্গেরে নুরুল হক নুরো কদমবুসি বিরোধী দলের নেতা। হ্যাঁ, এডিটর সাহেব, আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম, দেখেন কত নিউজ আসে, দেখেছেন? আর কত ছবি আসে, দেখেন। এই পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো কোত্থেকে? ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি, কারণ এটা হিন্দু কালচারে এটা আছে, এটা ফাইন, সুন্দর। নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই, যে করবে, যার ধর্মের কালচার অনুসরণ করবে, যেভাবে সে শিখে আসছে, যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে, এটা অসুবিধা নেই। কিন্তু একজন মুসলমানকে এইভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে? আমি জানি না, জানতাম না, তো আমি সার্চ দিলাম, হ্যাঁ, খোঁজ করলাম, সার্চ
হ্যাঁ, তো আহমেদুল্লাহ হুজুর সাহেবের একটা ভিডিও পেলাম, এটা হ্যাঁ আপনারা ওনারা খুবই পছন্দ করেন, আমিও করি। ওনার ধর্মীয় কাজ তো আছেই, পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলো করেন অসাধারণ, সেইগুলো মুগ্ধ হওয়ার মতো। দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাবো, কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে, যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, তো উনার একটা ভিডিও আছে, আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন। হ্যাঁ শুনেন। এরপরে প্রশ্ন হলো, আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা, অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না ঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চেয়ে আরো একটু বাড়ায় বলবা, সে যতটুকু দোয়া দেয় তুমি তার চেয়ে একটু বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন, সালাম যদি হয় পা ধরে সালাম করা, তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব? তাহলে শ্বশুর কি করবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়া সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়ায় দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পা ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পা ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দাও ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পা ধরতে হবে, আর বাকি ইচ্ছে না নিচে নামবে কোথায়, পায়ে নিচে তার কিছু নাই, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্টা আপনার জবাব দিলে কেমন হবে? যে বেটা এটা কোনো সালাম হলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই সালামের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছে মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো, যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না বলবে যে কি বেয়াদব, হ্যাঁ পাঁচই সালাম করে নাই। এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুরের সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না আসলে কি হয়েছে, ছেলেটা আসলে ভালো। কথা কি বুঝতে পারছি? সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট যে মনে বেয়াদব বেয়াদব, আবার চলেন একটু বেশি উড়া উড়া ভাব, তো বলবে পুরো আমার মেয়ের কপালে আজকে কি করছে, ঠিক না ঠিক? বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বিদের সম্মান জানাতে হবে, কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং হাদিস। মন গড়া পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না। সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। শুনেছেন? তাহলে এটা আসছে কই থেকে? ইন্ডিয়া থেকে আসছে। ওই তো দিল্লির মাল, দিল্লিতে ছিল না, ওই দিল্লির থেকে আসছে, আবার দিল্লিতে ফিরে গেছে। ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসছে, আসার টাইমে এই কালচার নিয়ে আসছিল। আর ওই কালচারে সুপ্পু পদধূলি নিত, ওই হাত অপবিত্র হাত, ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে। সুপ্পু ওই হাত মুস্কো দে দো ঠাকুর, তোর ওই হাত আমি কেড়ে নিমু। যাই হোক, আমার ওই এপিসোডের পরে অনেকগুলো প্রশ্ন আসছে, তো এগুলো নিয়ে একটু আলাপ করি আসেন। কেউ কেউ বেগম জিয়াকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানত তিনটা বিষয় উপস্থাপন করেছেন। প্রথমত বলছেন উনি শারীরিকভাবে অসুস্থ, দ্বিতীয়ত তিনি দলীয় প্রধান, বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা, তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না। আমি কনসার্ন গুলো আমলে নেওয়ার পক্ষে, আসেন একটা একটা করে আলাপ করি। কথাটা ঠিক যে দিল্লি দেশে হাসিনা তুলনাবিহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে বিষ প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানবরূপী হায়না শেখ হাসিনা। আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, দুটা, এটা দেখে নিন। আমি সবসময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘুরে দাঁড়াইছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তিনি মানসিকভাবে কতটা শক্ত, রাজনৈতিকভাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন। ওনার চিন্তার শক্তি এখনো সজীব। বিএনপি যখন প্রফেসর ইউনূসের সাথে পাঙ্গা নিচ্ছিল না, দৈরাতে নামিছিল, তখন তিনি ইন্টারফেয়ার করেছিলেন। বিএনপি যখন কইতেছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, তিনি শান্তভাবে বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হবে। সেটাই হয়েছে, তাই না? ওনার যে কত যন্ত্রণা দিচ্ছে হাসিনা, কিন্তু উনি একটা কত কথা বলছেন বলেন নাই। এমন গ্রেসফুল রাষ্ট্রনেতা মুরব্বীরা দেখছেন জিয়াউর রহমানকে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন তো দেখে নাই এরকম গ্রেসফুল নেতা। এতে বোঝা যায় তিনি রাষ্ট্রপতির পদে সম্পূর্ণভাবে ফিট। বেগম জিয়ার এটা সত্য, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা সম্পূর্ণ কাটে নাই, এটা ঠিক, কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন ডিপস্টেটের দ্বারা প্রভাবিত হয়ে দেশকে যে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাতে দেশের জনগণ এখন সরকারের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করছে তারা। এবং সেখানেই দেখা গিয়েছে যে সরকারের হাতে রাষ্ট্রের ক্ষমতা ছিল সেই ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে তাকে ছাড়তে হচ্ছে। আর সেই ক্ষমতা গিয়ে পৌঁছাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের হাতে, আর তারা দিকে দিকে মব সৃষ্টি করছে। আর এখানে দেখা গিয়েছে বাংলাদেশ এখন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বৈরিতা বৃদ্ধি করেছে, আর অন্যদিকে আমেরিকার স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে কাজ করছে, যে আমেরিকা স্বার্থসিদ্ধি হয়ে গেলে মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশকে ছুড়ে ফেলে দিতেও পিছু হটবে না।
মার্কিন ডিপ স্টেটের দ্বারা প্রভাবিত হয়ে মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশকে যে পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাতে দেশের মানুষ তার বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে। তার অধীনে যে সরকার, সেই সরকারও দেশের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ। আর সেই ক্ষমতা গিয়ে পৌঁছাচ্ছে উচ্ছৃঙ্খল বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের হাতে। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বৈরিতা সৃষ্টি করেছে এই দেশ, এবং আমেরিকার স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে কাজ করছেন মোহাম্মদ ইউনূস। যে দেশ প্রয়োজন ফুরিয়ে গেলে মোহাম্মদ ইউনূস ও তার দেশকে ছুঁড়ে ফেলতেও পিছু হটবে না। মূলত দেশের সাধারণ নাগরিক বিশ্বাস বা ভরসা রাখে না সরকারের প্রধান উপদেষ্টার উপর। সরকারি চাকরিজীবী কর্তাদের বিশ্বাসও তিনি অর্জন করতে পারেননি। এমনকি তার উপদেষ্টা মণ্ডলীও ভিতরে ভিতরে বিরোধিতা করছে প্রধান উপদেষ্টার। অন্যদিকে ভারতও বাংলাদেশের বিরুদ্ধে খড়গহস্ত। অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলিও মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে সাহায্য করতে নারাজ। আর এই পরিস্থিতিতে এই সরকারের ঘনিষ্ঠ ছাত্র নেতারা প্রতি মুহূর্তে বাংলাদেশ জুড়ে মব সৃষ্টি করে সরকারের ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে তুলছে। এই আবহে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আরো একটি অভ্যুত্থানের দিকে এগোচ্ছে বাংলাদেশ, এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু এবার সরকার পতন নয়, অভ্যুত্থানের লক্ষ্য হিসেবে থাকবে রাষ্ট্রপতির অপসারণ। বাংলাদেশের বর্তমান সংবিধান রাষ্ট্রপতি নিজে সরে না গেলে তাকে অপসারণের কোনো সুযোগ নেই। ফলে এই অভ্যুত্থানের উদ্দেশ্যে বঙ্গভবন ঘেরাও করে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে বাধ্য হন। পাশাপাশি সরকার নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা দোহাই দিয়ে তাকে সরে যেতে চাপ দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। গণ অভ্যুত্থানকারী প্রথম সারি নেতাদের দাবি, বর্তমান রাষ্ট্রপতি পূর্বতন হাসিনা সরকারের আমলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবার তাকে অপসারিত করে অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আরও একটি 5 আগস্ট অর্থাৎ অভ্যুত্থানের উদ্দেশ্যে বুধবার বন্দর নগরী চট্টগ্রাম দিনভর উত্তপ্ত করে তোলে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টিকে সক্রিয় করতে চট্টগ্রামের রাস্তা অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে। এই নয়া অভ্যুত্থানের সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে জুলাই ঘোষণাকে কেন্দ্র করে। ছাত্রদের দাবি অনুযায়ী জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র পেশ করার কথা ইউনূস সরকারের, কিন্তু এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে সরকার ব্যর্থ হলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন সরকার নয়, তারাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবে। তাতে সংবিধান বাতিল এবং গণপরিষদের নির্বাচনের কথা উল্লেখ করা হবে। অন্যদিকে দেখা গেল শুধুমাত্র দেশের সাধারণ জনগণ নয়, পদাধিকারী ব্যক্তিরাও আজ বৈষম্য বিরোধী ছাত্রদের মবের শিকার হচ্ছেন। আর সেই ঘটনায় এবার পটিয়া থানার ওসিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল থানা এলাকা। অন্যায় দমন করতে গিয়ে অন্যায় শিকার হতে হয়েছে তাকে। তার পদত্যাগের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্ররা। আর এবার বৃহস্পতিবার রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হলো। কিন্তু এই সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূসের বিদায়ের জন্য আরো একটি পথ প্রশস্ত করে দিয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, পটিয়া শহীদ মিনার চত্বর থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বিক্ষোভ শুরু করে। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে গ্রেফতারের দাবি জানানো হয়। কিন্তু তার সমস্ত নথিপত্র যাচাই করে দেখা গেলে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে পারে না পুলিশ। কেন তাকে আটক করা হলো না, এই দাবিতে উত্তেজনা সৃষ্টি করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা থানা ঘেরাও কর্মসূচি শুরু করে। এরপর থানার মধ্যে ছাত্রলীগের নেতার উপর মব ভায়োলেন্স সৃষ্টি করা হলে আর সেখানে পুলিশ বাধা দিতে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পুলিশের সংঘর্ষের পর থেকে থানা অবরোধ করে ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে এই কর্মসূচিতে যোগ দেয় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। এই ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিবাদ শুরু করে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চারিদিকে নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে যেভাবে মব সৃষ্টি করছে, তাতে মোহাম্মদ ইউনূসের বিপদ হয়তো একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। কারণ ভারতের সঙ্গে বিরোধিতার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সহায়তা যেমন হারিয়েছে ইউনূসের বাংলাদেশ, তেমনি ভারতের নিশানায় এখন ইউনূসের এই নতুন বাংলাদেশ। আর সেই দেশকে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে দিতে আন্তর্জাতিক স্তরে একাধিক দেশ এখন তৎপর। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।